আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই শুরু করি। প্রথম যে ভূমিরূপটা নাম ওয়াদি। ওয়াদি আমাদের অন্য সব প্রশ্নের মতোই এরও একটা আমরা ভূমিকা দিয়ে নেব। কিভাবে দেব? মরুভূমি অঞ্চলে প্রধানত, কি বললাম, প্রধানত জলধারার কাজের ফলে সৃষ্ট, জলধারার কাজের ফলে সৃষ্ট একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো ওয়াদি। ব্যাস, আমরা একটা ভূমিকা দিয়ে দিলাম। এরপর আমরা দেখব এই ওয়াদি শব্দটার অর্থ কি। তো চলে গেলাম শব্দের অর্থ। শব্দের অর্থ, এই ওয়াদি শব্দটির অর্থ কি? ওয়াদি শব্দের অর্থ হলো, ওয়াদি শব্দটির অর্থ হলো শুষ্ক উপত্যকা। ক্লিয়ার? তাহলে আমরা জেনে নিলাম যে ওয়াদি বলে যে ভূমিরূপটা আমরা এখন পড়তে চলেছি তার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। তো এবারে ওয়াদি শব্দটার অর্থ তো শুষ্ক উপত্যকা, তাহলে ওয়াদি কি বা কাকে বলে? চলে গেলাম সংজ্ঞাতে। সংজ্ঞার মাধ্যমে আমরা জানিয়ে দেব ওয়াদি কি। ক্লিয়ার? মরুভূমি অঞ্চলে, মরুভূমি অঞ্চলের, কোথায়? মরুভূমি অঞ্চলের শুষ্ক নদী খাতকে কাকে বলে? শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। ব্যাস, আর কিচ্ছু জানান দেওয়ার দরকার নেই। ওয়াদি শব্দের অর্থ আগে জেনে নিয়েছি, শুষ্ক উপত্যকা। মরু অঞ্চলে শুষ্ক যে নদী খাতগুলো দেখা যায় তাদেরকে ওয়াদি বলে। কিন্তু মরু অঞ্চলে এই শুষ্ক নদী খাত বা ওয়াদি সৃষ্টি হয় কি করে, তৈরি হয় কি করে? অর্থাৎ আমরা এখন দেখে নেব এর উৎপত্তি হয় কি করে বা সৃষ্টি। ওই ওয়াদি সৃষ্টি হয় কি করে? কি বললাম? শুষ্ক নদী খাত, অর্থাৎ একটা নদী প্রবাহিত হয়ে গেছে মরু অঞ্চলে, যার মধ্যে কোনো জল নেই, শুধু নদীর খাতটুকু পড়ে আছে, একে বলা হয় ওয়াদি। কিভাবে সৃষ্টি হয়? এক, মরু অঞ্চলে যখন বৃষ্টি হয় তা কিন্তু প্রবল বেগে মুষলধারে হয়ে থাকে। অল্প বৃষ্টি কখনো মরুভূমি অঞ্চলে হয় না, কারণ অল্প বৃষ্টি নিচে পৌঁছানোর আগেই আবার উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয়ে ফিরে চলে যায়। ফলে যখনই বৃষ্টি হয় প্রবল বেগে, তাহলে মরু অঞ্চলে যখনই বৃষ্টি হয় কিভাবে হয়? প্রবল বেগে, প্রবল বেগে শুধু নয়, মুষলধারে, মুষলধারে হয়ে থাকে বা হয়, সরি, মুষলধারে এই বৃষ্টিপাত হয়ে থাকে। তো হঠাৎ করে যখন প্রবল বেগে মুষলধারে বৃষ্টিপাত হলো, সেই বৃষ্টির জল কি করে? এই বৃষ্টির জলে, এই প্রবল বৃষ্টির জলে, এই প্রবল বৃষ্টির জলে হঠাৎ করে, বা হঠাৎ করে যে প্রবল বৃষ্টি হলো, সেই প্রবল বৃষ্টির জলে হঠাৎ করে এখানে নদী সৃষ্টি হয়ে যায়, নদী সৃষ্টি হয়। ক্লিয়ার? আচমকা প্রচুর জল এসে গেছে, ফলে নদী বইতে শুরু করে দিল বা জলধারা প্রবাহিত হতে শুরু করলো। ক্লিয়ার? 3 নম্বরে দেখে নি কি হয়। এই নদী কিন্তু খুব বড় হয় না, তাহলে আমরা এখানে একটা যোগ করে দিই। হঠাৎ করে
ক্ষুদ্র আকৃতির বা ছোট ছোট নদী সৃষ্টি হয়। এই নদীর জল বেশিক্ষণ থাকতে পারে না, কারণ নদী কোথায় প্রবাহিত হয়েছে? মরুভূমি অঞ্চলের বালুকা রাশির উপর দিয়ে সে নদী তৈরি হয়েছে। যেহেতু বালুকা রাশির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই স্বল্প সময়ের মধ্যে এই জল ভূগর্ভে চলে যায়, চুইয়ে ভূগর্ভে চলে যায়। তাহলে স্বল্প সময়ের মধ্যে নদী শুকিয়ে যায়। ক্লিয়ার? 4 নম্বরে এবারে দেখে নি কি ঘটনা ঘটবে। নদীটা তৈরি হয়েছিল, অর্থাৎ সে একটা খাত তৈরি করেছে, কিন্তু জল শুকিয়ে গেছে, খাতটা রয়ে গেছে। ঠিক আছে? তাহলে জল শুকিয়ে যায়, তখন পড়ে থাকে কেবল শুষ্ক খাতটি। তখন পড়ে থাকে শুধু শুষ্ক খাতটি। সৃষ্টি হয় ওয়াদি। তাহলে ওয়াদি কিভাবে সৃষ্টি হলো আমরা বুঝলাম। ক্লিয়ার? এর সঙ্গে আমরা আরেকটা এর উদাহরণ দিয়ে দেব। সাহারা মরুভূমির আটলাস পার্বত্য অঞ্চলে, কোথায়? সাহারা মরুভূমির আটলাস পার্বত্য অঞ্চলে এরূপ ওয়াদি দেখা যায়। ক্লিয়ার? তাহলে আমাদের মরুভূমি অঞ্চলের জলধারার কার্য, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, তার প্রথম ভূমিরূপ আমরা পড়ে ফেললাম। এরপর দেখব দ্বিতীয় ভূমিরূপ, পেডিমেন্ট। এর ক্ষেত্রেও আমরা ঠিক একটা ভূমিকা দিয়ে শুরু করব। ক্লিয়ার? মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো পেডিমেন্ট। একটা ভূমিকা আমরা দিয়ে দিলাম, এখানে নিশ্চয়ই আর কিছু বলার দরকার নেই। এবারে দেখে নিই শব্দের অর্থ। এই পেডিমেন্ট শব্দটার অর্থ কি? পেডি শব্দের অর্থ বা কিভাবে এসেছে, পেডি এই শব্দটার অর্থ হচ্ছে পাদদেশ। পেডি শব্দের অর্থ হচ্ছে পাদদেশ, এবং মন্ট শব্দের অর্থ পাহাড় বা পর্বত। ক্লিয়ার? পেডিমেন্ট শব্দটা দুটো শব্দ থেকে এসেছে। পেডি যার অর্থ হচ্ছে পাদদেশ, মন্ট যার অর্থ হচ্ছে পাহাড়। তাহলে এক কথায় পেডিমেন্টের অর্থ কি? পেডিমেন্টের অর্থ হলো পর্বতের পাদদেশীয় সমভূমি। পেয়ে গেলাম। তাহলে পেডিমেন্ট কাকে বলে প্রথমেই বুঝতে পারছি, পর্বতের পাদদেশীয় সমভূমি। এক কথায় পেডিমেন্ট শব্দের অর্থ হলো পর্বতের পাদদেশীয় সমভূমি। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব তাহলে কাকে বলে। এবারে যদিও আমরা এখানে বুঝতে পেরেছি, তারপরেও আমরা এখানে সংজ্ঞা আকারে দিয়ে দেব পেডিমেন্ট কি। মরুভূমি অঞ্চলে পর্বতের পাদদেশে যে সমতল ভূমি গড়ে ওঠে, তাকে পেডিমেন্ট বলে। কাকে পেডিমেন্ট বলে? মরুভূমি অঞ্চলে পর্বতের পাদদেশে যে সমতল ভূভাগ গড়ে ওঠে বা ভূমি গড়ে ওঠে, তাকে বলা হয় পেডিমেন্ট। আর পাদদেশে
গড়ে উঠেছে এমন সমতল ভূভাগ। এবারে দেখে নিই এই পর্বতের পাদদেশে এই সমতল ভূমিভাগটা অর্থাৎ পেডিমেন্ট গড়ে উঠল কি করে, মানে উৎপত্তিতে চলে যাব। আমরা সিস্টেমগুলো নিশ্চয়ই জেনে নিয়েছি। উৎপত্তি, কিভাবে এটার উৎপত্তি হয়ে যায়? মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে তো সৃষ্ট লিখেই দিয়েছি, তবুও তার উৎপত্তিতে আমরা একই কথা বলবো। মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয় ও সঞ্চয়, এই জায়গাটা অবশ্যই মনে করে রাখবে। এমন একটা ভূমিরূপ তৈরি হলো যে ভূমিরূপটাতে ক্ষয় কাজ করেছে কিছুটা, সঞ্চয় কিছুটা, ক্ষয় এবং সঞ্চয় উভয়ে মিলে। ক্লিয়ার? তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারা এরা দুজনে মিলে এবং ক্ষয় এবং সঞ্চয় এই দুটি প্রক্রিয়ার সাহায্যে, ক্লিয়ার, পর্বতের উভয় প্রক্রিয়ার সাহায্যে পর্বতের পাদদেশে একটি সমতল ভূভাগ বা পেডিমেন্ট গড়ে ওঠে। ক্লিয়ার? তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয় এবং সঞ্চয় উভয় কাজের দ্বারা পর্বতের পাদদেশে পেডিমেন্ট গড়ে ওঠে। ক্লিয়ার? এবার আমরা একবার চিত্রে একটু বুঝে নেব যে কিভাবে গড়ে উঠছে। মরুভূমি অঞ্চলে কোন পর্বত অবস্থান করছে। ক্লিয়ার? পর্বতের পাদদেশে বায়ুর ক্ষয়কার্য, বায়ুর অবঘর্ষ ক্রিয়ায় একটা নির্দিষ্ট উচ্চতা অংশে বায়ুর অবঘর্ষ ক্রিয়ায় ক্ষয় পেল। পর্বতের এই অঞ্চল বায়ুর অবঘর্ষ ক্রিয়ার ফলে ক্ষয় পেল, ছোট 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 বালুকণার আঘাতে ক্ষয় পেল, পেয়ে তলদেশটা কিন্তু দেখো সমতল একটা ভূভাগ তৈরি হয়েছে। এই ক্ষয়ীভূত পদার্থ তখন এই অঞ্চলে এসে সঞ্চিত হতে থাকলো এবং এই সঞ্চয় কার্যকে সাহায্য করে। আবার হঠাৎ যদি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জলও এই উভয়ের ফলে বায়ুর দ্বারা যে ক্ষয় হলো এবং সেই ক্ষয়ীভূত পদার্থ এই ক্ষয় প্রাপ্ত হওয়া ভূমিভাগটা ঠিক পরবর্তী অংশে সঞ্চিত হলো। তাহলে এই অংশ হলো সঞ্চয়, এই অংশ হলো ক্ষয়। ক্ষয় সঞ্চয় উভয় মিলে প্রায় সমতল একটা ভূভাগ তৈরি করলো পর্বতের পাদদেশে। এই হলো পেডিমেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? কিছুটা অংশ ক্ষয় এবং কিছুটা অংশ সঞ্চয়। এই কাজটি ঘটাতে সাহায্য করলো কে? বায়ু, এবং বায়ুও করেছে, ক্ষয় এবং সঞ্চয় উভয় কাজই করলো। সেই সঙ্গে সঞ্চয় ঘটাতে সাহায্য করলো এবং ক্ষয় ঘটাতে সাহায্য করলো হঠাৎ বৃষ্টির জলও। এই দুজনের ক্রিয়ার ফলে এই ভূমিভাগটা তৈরি হলো, যার নাম পেডিমেন্ট বা পাদদেশীয় সমূহ। ক্লিয়ার? নিশ্চয়ই বোঝা গেছে কিভাবে ক্ষয় এবং সঞ্চয় সাহায্য করলো। এর সঙ্গে আমরা একটা দিয়ে দেব উদাহরণ। একই উদাহরণ দেব, সাহারা মরুভূমির আটলাস পর্বতের পাদদেশে এরূপ পেডিমেন্ট দেখা যায়। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় ভূমিরূপের ব্যাখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব 3 নম্বর ভূমিরূপ বাজাদা। ক্লিয়ার? একই রকম ভাবে এর একটা ভূমিকা দেব। কি না, মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো বাজাদা। ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। সংজ্ঞা, কাকে বলে বাজাদা? ক্লিয়ার? সংজ্ঞা, মরুভূমি অঞ্চলে আমরা আগের পয়েন্টে কি বললাম? পেডিমেন্ট। মরুভূমি অঞ্চলে
পেডিমেন্টের পরবর্তী অংশে, তাহলে মরু অঞ্চলে, আর কি বললাম, পেডিমেন্টের পরবর্তী অংশে, পেডিমেন্টের পরবর্তী অংশে, একবার বিষয়টা দেখে নিই। এটা পার্বত্য অঞ্চল যাচ্ছিল, আমরা আগের ছবিতে এঁকেছিলাম। বায়ুর ক্ষয় কার্যের ফলে ক্ষয় পেয়েছিল, পেয়ে ক্ষয়ীভূত পদার্থ এখানে ক্ষয় এবং এই অংশে সঞ্চয় হয়ে একটা ক্ষয় এবং সঞ্চয় উভয় কার্যের ফলে সৃষ্টি হয়েছিল পেডিমেন্ট। ক্লিয়ার? এটা আগের অংশেই দেখেছি। এখানে কি বলছি, যতটা পেডিমেন্ট তৈরি হলো, যে সমতল ভূভাগটা তৈরি হলো, এর পরবর্তী অংশে স্বল্প ঢালু, এর থেকে একটু ঢাল বেশি, স্বল্প ঢালু আরও একটি ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়, যাকে বলা হয় বাজাদা। ছবিতে কি দেখলাম, এই অংশটা পর্যন্ত পেডিমেন্ট, এর পরের স্বল্প ঢালু অংশটির নাম বাজাদা। তাই বলেছি মরু অঞ্চলে পেডিমেন্টের পরবর্তী অংশে যে স্বল্প ঢালু ভূমিভাগ গড়ে ওঠে, স্বল্প ঢালু যে ভূমিভাগ গড়ে ওঠে, যে ভূমিভাগ গড়ে ওঠে তাকে বাজাদা বলে। ক্লিয়ার? কোথায়? পেডিমেন্টের পরবর্তী অংশে, এবং এর ঢাল পেডিমেন্টের থেকে বেশি। পেডিমেন্ট প্রায় সমতল বা স্বল্প ঢালু, তার থেকে একটু বেশি ঢালু। ক্লিয়ার? তাকে বলা হয় বাজাদা। তো এই বাজাদা গড়ে উঠলো কি করে, অর্থাৎ এবারে আমরা চলে যাব এর উৎপত্তিতে। মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলধারা উভয়ের, মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলধারা, আমরা আগেই লিখে দিচ্ছি দুজনের কাজ, বায়ু এবং জলধারা উভয়ের সঞ্চয় কার্যের ফলে, উভয়ের দ্বারা বাহিত হয়ে গিয়ে, কে বাহিত হয়ে যাচ্ছে? সূক্ষ্ম বালি রাশি। তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলধারা বাহিত সূক্ষ্ম বালি রাশি পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে, কোথায় সঞ্চিত হচ্ছে? পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে, আগেরটায় কি পড়েছিলাম? ক্ষয় এবং সঞ্চয়। এখানে ক্ষয় এবং সঞ্চয় উভয় ক্রিয়ায় পেডিমেন্ট তৈরি হয়। বাজাদা তৈরি হয় কেবলমাত্র সঞ্চয়। কাদের সঞ্চয়? বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে। ঠিক আছে? কি সঞ্চয় করে তারা? সূক্ষ্ম পলিরাশি, বালি রাশি সঞ্চিত হয়ে বাজাদা সৃষ্টি হয়, বাজাদা গড়ে ওঠে বা সৃষ্টি হয়, যা হোক লেখো, গড়ে ওঠে। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম বাজাদা কাকে বলে, কিভাবে সেটা গড়ে ওঠে। এর সঙ্গে আমরা একটা উদাহরণ দিয়ে দেব। কি উদাহরণ দেব? একই উদাহরণ, আটলাস পার্বত্য অঞ্চলে বাজাদা, পার্বত্য অঞ্চলের পাদদেশে বাজাদা দেখা যায়। কেন একই উদাহরণ দেব? আটলাস পর্বতের পাদদেশে বাজাদা দেখা যায়। আশা করছি বোঝা গেছে। বেশ, এরপর 4 নম্বর ভূমিরূপ, প্লায়া হ্রদ। এটি এই পর্যায়ে শেষ ভূমিরূপ। ক্লিয়ার? কিভাবে শুরু করব? মরুভূমি অঞ্চলের একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো প্লায়া হ্রদ। ব্যাস, এরপরে আমরা চলে যাব প্লায়া হ্রদ কি, অর্থাৎ সংজ্ঞাতে। ক্লিয়ার? কিভাবে দেব? মরুভূমি অঞ্চলে যে, কোথায় দেখা যায়? মরুভূমি অঞ্চলে যে লবণাক্ত
জলের হ্রদগুলি দেখা যায়। মরুভূমি অঞ্চলে যে লবণাক্ত জলের হ্রদগুলি দেখা যায় তাদের প্লায়া হ্রদ বলে। ক্লিয়ার? আর কিচ্ছু না, মরুভূমি অঞ্চলে লবণাক্ত জলের যে হ্রদ সেই হ্রদগুলিকে বলা হয় প্লায়া হ্রদ। এই প্লায়া হ্রদ এবারে তাহলে দেখে নিই সৃষ্টি হয় কি করে, অর্থাৎ চলে যাই উৎপত্তিতে বা সৃষ্টি লিখতে পারো। আমরা দু রকমই ব্যবহার করি। এক, মরু অঞ্চলে বায়ুর অপসারণ ক্রিয়ায় কোনো অঞ্চল থেকে বাতাস তার অপসারণ ক্রিয়ার মধ্যে বালুকা রাশি উড়িয়ে নিয়ে চলে যায়। তাহলে অপসারণ ক্রিয়ায় মরু অঞ্চলের কোনো স্থান নিচু হতে পারে। তাহলে বায়ুর অপসারণ ক্রিয়ার ফলে অনেক সময় কোনো স্থান নিচু হয়ে যায়, অপসারণ ক্রিয়ায় বায়ু এক জায়গা থেকে চলে গেল, নিচু হয়ে গেল। পরবর্তী সময় এরূপ ঘটনা, আমি দ্বিতীয় পয়েন্টে এটাও যোগ করতে পারি, এরূপ ঘটনা বারবার হয়ে স্থানটি অনেক বেশি গভীর হয়ে গেল, হতে পারে। তবে যাই হোক, দ্বিতীয় পয়েন্টে বললাম এই যে নিচু হয়ে গেল, এই নিচু স্থানে পরবর্তী সময়ে এই নিচু স্থানে জল সঞ্চিত হয়ে সৃষ্টি হয় প্লায়া হ্রদ। তাহলে আগে বায়ু অপসারণ ক্রিয়ায় বালি সরিয়ে নিয়ে চলে গেল, স্থানটা নিচু হয়ে গেল, পরবর্তী সময়ে সেই নিচু স্থানে জল সঞ্চিত হয়ে তৈরি হলো হ্রদ। এই হ্রদকে বলা হয় প্লায়া হ্রদ। এছাড়াও আর একটা বিষয়েও হয়ে থাকে, এছাড়াও কি হয়, চারিদিকে পর্বত বেষ্টিত। আমরা আগের প্রশ্নগুলোতে কি দেখেছিলাম, একটা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে প্রথমে পেডিমেন্ট, তার পরবর্তী অংশে বাজাদা, এখানে আরো একটা পর্বত অবস্থান করলো, সেখান থেকেও পেডিমেন্ট হয়ে বাজাদা, এখানে পর্বত রয়েছে, সেখান থেকেও পেডিমেন্ট হয়ে বাজাদা, এদিকেও রয়েছে, চারিদিকেই পর্বত রয়েছে। মাঝখানটা তুলনামূলকভাবে নিচু হয়ে যায়, অর্থাৎ চারিদিকে পর্বত যদি অবস্থান করে তাহলে তার মাঝখানটা স্বাভাবিকভাবেই নিচু হয়। ক্লিয়ার? তাহলে এছাড়াও চারিদিকে মরুভূমি অঞ্চলে, অবশ্যই লিখবে মরুভূমি অঞ্চলে চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত নিম্নভূমিতে। ক্লিয়ার? চারিদিকে পাহাড় দ্বারা ঘেরা, পড়া মাঝখানটা নিচু, এই নিম্নভূমিতেও জল সঞ্চিত হয়ে প্লায়া হ্রদ সৃষ্টি হয়। ক্লিয়ার? এভাবেও প্লায়া হ্রদ সৃষ্টি হতে দেখা যায়। চারিদিকে পাহাড়, ফলে মাঝখানটা নিচু, এই বৃষ্টির যা কিছু হলো জল প্রবাহিত হয়ে এই মাঝের নিচু অংশ সঞ্চিত হলো, বিভিন্ন পাহাড় থেকে এসে এই জায়গায় জল সঞ্চিত হয়েও সৃষ্টি হয় প্লায়া হ্রদ। ক্লিয়ার? এবার একটা আমরা এর সঙ্গে উদাহরণ যোগ করে দেব। আমাদের রাজস্থানে যে সম্বর হ্রদ রয়েছে, রাজস্থানের যে সম্বর হ্রদ, ক্লিয়ার? এরকমই এক প্লায়ার উদাহরণ। ক্লিয়ার? আমরা আজকে বায়ুর সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করে দিলাম।